ভেঙে যাওয়া সত্ত্বেও চোখ দুটো বুজে রইল অরা। আজকের সকালটা অন্যরকম, 8-10টা সকালের মতো নয়। বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুম ভাঙল বলে সকালটা কি অন্যরকম লাগছে, নাকি ভিন্ন কোনো কারণ আছে? ধীর গতিতে চোখ দুটো মেলে তাকালো অরা। আরশাদের গায়ের উপর হাত পা তুলে দিয়ে তার বুকে মাথা রেখে শুয়ে আছে সে। আরশাদের পরনে একটা 3/4 প্যান্ট ছাড়া আর কিছুই নেই। উদাম বুকে আগলে রেখেছে অরাকে। তড়িৎ গতিতে আবারও চোখ দুটো বুজে ফেলল অরা। লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে সে। কাল রাতে যা ঘটে গেল, তারপর সে কি করে নিজের মুখটা দেখাবে আরশাদকে? রাতে যতটা লজ্জা লাগছিল, আজ সকালে তার থেকে কয়েক হাজার গুণ বেশি লজ্জা লাগছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে চোখ দুটো আবারও মেলে তাকালো ওরা। আরশাদের ঘুমন্ত মুখটা তাকে চুম্বকের মতো টানছে। ইস, এমন একটা ভাব যেন নিষ্পাপ বাচ্চা, জগতের কিচ্ছু বোঝে না, অথচ এই মানুষটাই কিনা গত রাতে অমন কাণ্ড বাঁধালো। আরশাদের চোখের সামনে কতগুলো চুল এসে পড়েছে। ওরা সাবধানে চুলগুলো সরিয়ে দিল। সে যে এতটা ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছিল নিজেই কোনোদিনও বুঝতে পারেনি। চিরকাল মনে হয়েছে নিয়তি তার সঙ্গে ঠাট্টা করে আসছে। নিয়তির জোরে নিজের মাকে হারালো, সৎমায়ের সংসারে নির্মমভাবে অত্যাচারিত হলো। একটা সময় নিজের ছোট্ট ওই টিনের বাড়িটা পৃথিবীর সব থেকে ভয়ানক স্থানে পরিণত হলো, যেখান থেকে বাধ্য হয়ে পালিয়ে আসতে হলো তাকে। এত সবের পর স্বাভাবিক একটা জীবনের আশায় ওরা ছেড়ে দিয়েছিল, অথচ সেই জীবনে কিনা এতটা সুখ, এতটা আনন্দ পাচ্ছে সে। সবই এই মানুষটার জন্যে। আরশাদকেও তো জীবনে কম কষ্ট সহ্য করতে হয়নি। কৈশোরে মায়ের প্রতি বাবার বিশ্বাসঘাতকতা তাকে ভেঙে চুরমার করে দেয়। বেড়ে উঠতে উঠতে সে যখন নিজের ক্ষতবিক্ষত হৃদয়টাকে নিজেই সারিয়ে নিল, তখন আরেক দফা তাকে ভেঙে গুড়িয়ে দেয় নওশিন। আরশাদ এরপর থেকে এক অনুভূতিহীন জীবে পরিণত হয়, যার কিছুতেই কিছু যায় আসে না, যে কাউকে পরোয়া করে না। অথচ সেই মানুষটাই কিনা সব কষ্ট ভুলে নতুন করে হাসতে শিখছে, নতুন করে বাঁচতে শিখছে। একটু একটু করে আবারও পরিণত হচ্ছে সেই পুরনো আরশাদে। অ্যাডভেঞ্চার প্রেমী দুরন্ত আরশাদ। আরশাদের চুলে হাত বুলিয়ে ওরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অরার স্পর্শে ঘুম ভেঙে গেল তার। চোখ মিলে তাকিয়ে দেখে ওরা নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। যদিও আরশাদের ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় ওরা, তবে ততক্ষণে বেশি দেরি হয়ে গেছে। আরশাদ দুষ্টুমি মাখা গলায় বলল, কি ওরা, আমাকে আজ বেশি হট লাগছে নাকি? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? লজ্জায় মোমবাতির ন্যায় গলে গেল ওরা। এসব কি ধরনের অসভ্যতা? আর কোনো উপায় খুঁজে না পেয়ে ওরা মুখ লুকালো আরশাদের বুকে। আরশাদ ওরার চুলে হাত বুলিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, গুড মর্নিং। ওরা আরশাদের বুকে মুখটা লুকিয়ে রেখে অস্পষ্ট গলায় বলল, গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? এমনিতেই বেচারি লজ্জায় গ্রাস হয়ে আছে, তার উপরে আবারও এরকম একটা প্রশ্ন। দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে ওরা। যত দূরে গেলে এই অসভ্যটার মুখোমুখি হতে হবে না, ঠিক ততটাই দূরে। কোনো জবাব না পেয়ে আরশাদ হালকা গলায় বলল, আমার ভাগ্যটা কতই না ভালো। কেন? আরশাদ অন্যরকম গলায় বলল, এখন থেকে প্রতিটা সকাল তোমার মুখ দেখে শুরু করব, আর প্রত্যেকটা রাত তোমাকে ভালোবাসা আর চাদরে মুড়িয়ে কাটাবো। ওরা লজ্জায় অসহায় গলায় বলল, কি শুরু করলেন আপনি? শুরুতে এখনো করিনি, তুমি চাইলে করতে পারে, করবো নাকি? ওরার ভাব দেখে মনে হলো যেন এক্ষুনি কেঁদে ফেলবে। ব্যর্থ গলায় বলল, এইসব কি কথা? আমি কিন্তু আর আপনার সঙ্গে কথাই বলবো না। আরশাদ হেসে ফেলে বলল, আচ্ছা সরি। ধীরে স্থির ভঙ্গিতে আরশাদ হাত বুলিয়ে দিচ্ছে অরার চুলে। তার প্রতিটা স্পর্শে কোথায় যেন হারিয়ে যাচ্ছে মেয়েটা। এতটা প্রশান্তি সে এ জীবনে অনুভব করেনি। আরশাদ হঠাৎ রহস্যময় হাসি হেসে বলল, আমার পাঞ্জাবিতে সুন্দর লাগছে তোমাকে। এতক্ষণে নিজের দিকে চোখ গেল অরার। তার পরনে আরশাদের গতরাতের খয়েরি পাঞ্জাবিটা। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে তড়িঘড়ি করে উঠে বসলো সে। তার হলুদ জামদানি মেঝেতে লুটোপুটি খাচ্ছে। এই পাঞ্জাবি তো সে পরেনি, তার মানে আরশাদ তাকে পরিয়ে দিয়েছে। ছি ছি। লজ্জায় মাটির ভেতর ঢুকে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে অরার। আরশাদ উঠে বসতে বসতে মেয়েকে অভিযোগের স্বরে বলল, কি আশ্চর্য, পাঞ্জাবিটা পরিয়ে দিলাম যাতে সকালে উঠে লজ্জা না পাও। এখন দেখি আরো বেশি লজ্জা পাচ্ছে। অরা বেচারি এবার লজ্জায় নিয়ে যাচ্ছে। আরশাদের মনে হলো মেয়েটা একটু বেশি লাজুক, সবসময় আবার না এমন রোমান্টিক মুহূর্তে। যদিও তার এই লজ্জারাঙা মুখটা আরশাদ দারুণ উপভোগ করে। অরাকে এবার একটু সহজ করতে আরশাদ তার কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, যাও, তুমি ফিরে হয়ে এসো, আমি আপাতত আর একটু ঘুমাই। অরা যেন হাত ছেড়ে বাঁচল, আর এক মুহূর্ত দেরি না করে ছুটল বাথরুমের দিকে। কাল রাত থেকে যেসব ঘটনা ঘটছে, তারপরে তো আরশাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলাও মুশকিল হয়ে পড়বে। নওশিনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, আর সাবেরের 4 দিনের।
হাসু মিয়ার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়নি বলে তাকে কারাগারে প্রেরণ করা হবে। পুলিশের ভ্যান থেকে নামিয়ে নওশিনকে কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নারী পুলিশেরা ঘিরে রেখেছে তাকে। আজও পুলিশের কার্যালয়ের বাইরে ক্ষিপ্ত জনতার ভিড়। নওশিনের কঠোর শাস্তির জন্য স্লোগান দিয়ে যাচ্ছে তারা। গভীর মনোযোগ দিয়ে টিভিতে নিউজটা দেখছে ওরা। আচমকা আরশাদ এসে তার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল। ওরা অবাক গলায় বলল, আরে আমি দেখছিলাম তো। আরশাদ থমথমে গলায় বলল, কেন দেখছিলে? সকাল সকাল মুখ ভার করে এসব নিউজ দেখতে হবে কেন? ওরা নিচু গলায় বলল। আমার খারাপ লাগে আরশাদ। আরশাদ শান্ত ভঙ্গিতে বসলো ওরার পাশে। এই মেয়েটাকে আল্লাহ কি দিয়ে তৈরি করছে কে জানে, যার কারণে এত কষ্ট পেতে হলো। তার জন্য মায়া হচ্ছে। আরশাদ ওরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন তুমি চাও না তোমার উপর অন্যায় হওয়ার একটা বিচার হোক? চাই, কিন্তু জানেন বারবার আমার চোখের সামনে ওই দিনটা ভেসে উঠেছে, যেদিন উনি প্রথম আমাদের এতিমখানায় আসেন। উনি না গেলে আমার জীবনটা ওখানেই আটকে থাকতো। আমি আজ এখানে থাকতামও না। ওরার চোখ দুটো ছলছল করছে। যে কোনো মুহূর্তেই তার দুই গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়বে। আরশাদ তার আগে চোখের জল মুছে দিয়ে বলল, আমি মানছি তুমি নৌসিনের উপর কৃতজ্ঞ। তোমার এই সুন্দর জীবনটার পিছনে ওর অবদান বেশি, কিন্তু ওরা তাই বলে তো তার সব দোষ মাফ করে দেওয়া যায় না। একটা মানুষ অপরাধ করবে বলে তাকে শাস্তি তো পেতেই হবে। এতে আমার বা তোমার কারোই হাত নেই। এটাই আমাদের দেশের আইন। ওরা ব্যাকুল কণ্ঠে বলল। আপনি কি কিছুই করতে পারবেন না? আরশাদ ছোট্ট দীর্ঘ শ্বাস গোপন করে বলল, পারবো, কিন্তু করব না। একবার মাফ করে পস্তাতে হয়েছে, বারবার মাফ কি করে করি বলো? আরশাদের কাঁধে মাথা রেখে চুপ করে রইল ওরা। নওশিন কতটা খারাপ মানুষ সে জানে, তবুও কৃতজ্ঞতার খাতিরে নিউজে তার এই করুণ রূপটা দেখলে হৃদয় আর্দ্র হয়ে ওঠে। আরশাদ ওরাকে ছেড়ে ঠিক তার চোখ দুটোর দিকে তাকিয়ে বলল, নৌসিনকে নিয়ে এখন আর মাথা ঘামানো যাবে না। ওর যা শাস্তি হবার তাই হবে। শুধুমাত্র নিজেকে নিয়ে মাথা ঘামাবো, ঠিক আছে? ওরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর লিভিং রুমে এভাবে নিউজ দেখবে না, যখন তখন কথা উঠে যেতে পারে। ওরা আচমকা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিমায় বলল, আমার তো কথাকে রাখতে হবে। দেখেছেন 11টা বেজে গেছে, অথচ এখনো আপনার মেয়ে ওঠার কোনো নামগন্ধ নেই। ওরা তড়িৎ গতিতে ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আরশাদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কি অদ্ভুতভাবে কথাকে আপন করে নিয়েছে মেয়েটা। ঠিক এই মুহূর্তে আরশাদের নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে মনে হচ্ছে। তার মেয়ে আর ভালোবাসার মানুষটাকে নিয়ে একই ছাদের নিচে রয়েছে সে। এর থেকে সুখময় আর কি বা হতে পারে। পকেট থেকে মোবাইলটা বের করলো আরশাদ। সামনে তার প্রচুর ব্যস্ততা। এ সপ্তাহে পরপর 3টা বিজ্ঞাপনের শুটিং, সেই সঙ্গে আবার শুরু হয়ে যাবে আগের সিনেমার ডাবিং শেষ হতে না হতেই নতুন সিনেমার শুটিং। দম ফেলার মতো সময় নেই আরশাদের, তবুও হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করতে হয়। যত্ন না পেয়ে প্রায় মরেই গেছে সব সম্পর্কগুলো, নতুন করে বাঁচিয়ে তুলতে হবে তাদের। আগে বছরে দুবার পুরো পরিবারটাকে এক করতো আরশাদ, মামা খালা তাদের সন্তানেরা। বাবার বাড়ির কেউ লজ্জায় আসতে চাইতো না অনুষ্ঠানে, তবুও আরশাদের জোরাজোরিতে বাধ্য হয়ে ফুপু চাচারা দল বেঁধে চলে আসতো। গত 4 বছরে নিজের মাঝ থেকেও হারিয়ে গিয়েছিল আরশাদ। পরিবারটাকে আর এক করবে কি করে? আরশাদ উদ্যোগ নেয়নি, তাই পরিবারের সকলে একসঙ্গে মিলে হইচইও করেনি। কিন্তু আর কত, পুরনো আরশাদকে আবারও ফিরে আসতে হবে তো। আরশাদ ডায়াল করলো আসফিয়ার নাম্বারে। যুক্তরাষ্ট্রে এখন গভীর রাত, নির্ঘাত সে ঘুমে মগ্ন, তাই 2-1 বার কল করার পরও অপর প্রান্ত থেকে রিসিভ হলো না। আরশাদ হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়, অনবরত ফোন করেই গেল। একটা পর্যায়ে আসফিয়া ফোন রিসিভ করে ধমকের সুরে বলল, এই বাদর, রাত বিরেতে এত বারবার ফোন করছিস কেন? আরশাদ মজার ছলে বলল, রাত কোথায়, এখন তো ঝকঝকে দিন। আসফিয়া রাগী গলায় বলল, তুই জানিস না আমেরিকা আর বাংলাদেশ টাইম ডিফারেন্স কত? আমার গভীর ঘুমটা ভাঙিয়ে দিলি, বেয়াদব কোথাকার। আরশাদ হাসি মুখে বলল, হয়েছে, বকবে পড়ে, এখন কাজের কথা শোনো। কি কাজের কথা? আমেরিকায় অনেক থেকেছো, এবার দেশে ফিরে এসো। আসফিয়া ক্লান্ত ভঙ্গিতে বলল, কেন? দেশে আমাকে দিয়ে আজ কি? আরশাদ অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, আমি বিয়ে করব, আমার বিয়েতে তুমি থাকবে না? আসফিয়া আতকে উঠে বলল, আবার কাকে বিয়ে করবি? আরশাদ সঙ্গে সঙ্গে বলল, আরে বাবা, আমার বউকে বিয়ে করব। নিজেরা তো যেমন তেমন করে বিয়ে করেছিলাম, এবার তুমি দেশে ফিরে সুন্দর একটা অনুষ্ঠান করে আমাদের বিয়ে দাও। আসফিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল। তুই এ কথা বলছিস? শোনো আপা, রনি, দিশা, মেহের, আকাশ সবাইকে এক করতে হবে, কিন্তু নিজের বিয়ের আয়োজন নিজেই করলে কেমন যেন হয়ে যায় না? সব আয়োজন তুমি করবে, কিন্তু পিছনে থাকবে আমি, ডিরেকশন দেব। খুশিতে জল চলে এসেছে আসফিয়ার দু চোখে। ঘুমটুম তার সব উবে গেল। মনে হচ্ছে তার দুরন্ত ভাইটা ভিন্ন কোনো গ্রহে বেড়াতে গিয়েছিল, এতদিন পর ফিরেছে। আসফিয়া চোখের জল মুছার কোনো প্রকার চেষ্টা না করেই বলল,
তুই কোনো চিন্তা করিস না আশাদ, আমরা ধুমধাম করে তোর বিয়ে দেব। সূর্য ডুবে যাওয়ার ঠিক পরপর অরার কোলে গা এলিয়ে দিয়ে টিভি দেখছে কথা। তাদের পাশেই বসে আছে আরশাদ। কাল থেকে আবারও শুরু হতে যাচ্ছে তার দৌড়ঝাঁপ। কে ফিল্মসের প্রথম 5টা ছবির গল্প যাচাই বাছাই চলছে। প্রাথমিক বাছাইয়ের পর স্ক্রিপ্টগুলো নিয়ে অরার সঙ্গে বসতে হবে। এরপর থেকে আর কোনো স্ক্রিপ্ট তো আর সে পছন্দ করবে না। এই দায়িত্বটা সিইও মহাশয়ার। প্রথমবার তাকে শেখাতেই কাজটা এগিয়ে রেখেছে। ব্যস্ততার আগে যতটা সম্ভব এই দুজনের সঙ্গে সময় কাটাচ্ছে আরশাদ। তার চোখ দুটো পড়ল অরা এবং কথার দিকে। কথা হাত নাড়িয়ে নাড়িয়ে তাকে কার্টুনের দৃশ্য বুঝিয়ে দিচ্ছে, আর অরা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ভার্সিটির প্রফেসরের লেকচার শুনছে। আরশাদ ঠাট্টার ছলে বলল, তুমি এমনভাবে টিভির দিকে তাকিয়ে আছো যেন পৃথিবীতে এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। অরা হাসি মুখে বলল, আপনি কি বুঝবেন? স্পঞ্জ ববের ফর্মুলা চুরি হয়ে গেছে, কতটা কষ্টে আছে বেচারা। আরশাদ কিছু বলতে যাবে তার আগে কথা ঘাড় ঘুরিয়ে তাকালো তাদের দুজনের দিকে। কৌতূহলী গলায় বলল, আচ্ছা ওরা তুমি বাবাকে আপনি ডাকো কেন? এইটুকুন একটা মেয়ের এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল ওরা। উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না। ওদিকে আরশাদ হাসতে হাসতে কথাকে একটা হাই ফাইভ দিয়ে বলল, গুড কোশ্চেন বাবা। আমার মাথায় একটা প্রশ্ন ছিল, কিন্তু জিজ্ঞেস করতে ভুলেই যাচ্ছিলাম। কথা উৎফুল্ল ভঙ্গিতে বলল। আমি কিন্তু ঠিকই মনে করে জিজ্ঞাসা করেছি। আরশাদ বাহবা দেওয়ার ভঙ্গিতে বলল, তুই বাবার স্মার্ট মেয়ে না, মনে তো রাখবি। কথা বলল, কই আরা বললে না তো? কিছু কোনো উত্তর খুঁজে না পেয়ে বলল। আপনি ডাকি কারণ তোমার বাবা আমার থেকে বড়। আরশাদ ভ্রুকুচকে মেয়ের দিকে তাকিয়ে বলল, এটা কিন্তু একটা লেম এক্সকিউজ বাবা, একেবারে বিশ্বাস করবি না। কথা কিছুটা সময় চিন্তা করে বলল, আসলে তো বাবা তো আমার থেকেও বড়, আমি তো বাবাকে তুমি ডাকি। আরশাদ মুগ্ধ গলায় বলল। ব্রিলিয়েন্ট লজিক, আই এম সো প্রাউড অফ মাই কথা। ওরা বুঝতে পারছে বাবা মেয়ে মিলে তাকে জ্বালানোর মিশনে নেমেছে। এই দুজনের হাত থেকে সহজে তার নিস্তার নেই। ওরা কম্পিত স্বরে বলল। তাহলে কি ডাকবো? কথা এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, তুমি ডাকবে যেমন আমি ডাকি? ওরা পরাজিত গলায় বলল। আচ্ছা ডাকবো, এখন বসো তো। কথা জেদ ধরে বলল, এক্ষুনি ডাকো। এখনই ডাকতে হবে কেন? বললাম তো ডাকবো। আরশাদ মেয়েকে সাবধান করে দিয়ে বলল, ওর কথা বিশ্বাস করিস না, কিন্তু তোর সামনে বলেছে ডাকবে, কিন্তু শেষমেশ আর ডাকবে না। কথা আটকে উঠে বলল, সেটা তো হবে না, তোমাকে এক্ষুনি তুমি করে ডাকতে হবে। ওরা দীর্ঘশ্বাস ফেলে আরশাদের দিকে তাকিয়ে বলল। হ্যালো, তুমি ভালো আছো? আরশাদ অভিযোগ করার ভঙ্গিতে বলল। দেখো কথা কি চিটের পাল্লায় পড়েছি, বলে কিনা ভালো আছেন। ওরা ফিসফিস করে আরশাদের কানে বলল। কি শুরু করলেন আপনি? আরশাদ কিছু বলতে যাবে তার আগেই কথা ধমকের সুরে বলল, ওরা সুন্দর করে তুমি ডাকো। ওরা ব্যর্থ গলায় বলল। আচ্ছা কি বলবো তুমি বলে দাও। কথা কিছুক্ষণ গালে হাত দিয়ে ভেবে বলল। বলো তুমি অনেক ভালো। ওরা আরশাদের দিকে তাকিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে বলল। তুমি অনেক ভালো। আরশাদ ওরার গাল টিপে দিয়ে বলল, তুমিও সব থেকে ভালো। কথা এতে মজা পেল কি কে জানে। আনন্দে আত্মহারা হয়ে কতগুলো লাফ দিয়ে হাততালি দিতে লাগলো। বাচ্চায় মেয়েটার সঙ্গে থাকলে সময়টা কি করে যে কেটে যায় খেয়ালই থাকে না আরশাদ ওরার। কথার সঙ্গে হাসি ঠাট্টা টিভি দেখতে দেখতে রাত নেমে এলো। তিনজনে একসাথে ডিনারে টেবিলে বসলো। ওরা কথাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে মেয়েটা অনর্গল কথার মেলা আর বিচ্ছুপনার কারণে তা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওরা আজ সারাদিন কথাকে অনেকটা সময় দিয়েছে, তার উপরে আবার ডিনারের সময় কথার পিছনে দৌড়াতে দৌড়াতে বেচারি ক্লান্ত। আরশাদ তাই ওরাকে রেস্ট নিতে পাঠিয়ে দিয়ে কথাকে নিয়ে গেল ঘুম পাড়াতে। কথার বহু বদ অভ্যাসের একটা হলো রাতে ব্রাশ করার প্রতি অনীহা। আরশাদ ব্রাশ করতে জোরাজোরি করলে সে ক্লান্ত ভঙ্গিতে বলল, সকালে একবার ব্রাশ করেছি। এমন পরিস্থিতিতে কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে বিছানায় টুথব্রাশ এনে তাকে ব্রাশ করাতে হয়। আজও তার ব্যতিক্রম হলো না। আরশাদ মেয়েকে যত্ন নিয়ে ব্রাশ করিয়ে দিল। কথাকে ঘুম পাড়াতে গিয়ে আরশাদ নিজেই ঘুম পেয়ে গেল। তবু মেয়ের চোখে এক ফোঁটা ঘুম নেই। অনর্গল কথা বলেই যাচ্ছে বাবার সঙ্গে, শুধু শুধু তার নাম কথা রাখেনি আরশাদ। কথার এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল কথা। আরশাদ মেয়ের গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে ওরা। আরশাদ ঘরে এসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নায় ফুটে ওঠা তার প্রতিচ্ছবি দেখে। কেমন জড়সড় হয়ে গেল ওরা। আরশাদের এই চাহনি খুব ভালো করেই চেনা তার, তাকে মাতাল করে দেওয়া চাহনি। আরশাদ ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো ওরার পেছনে। ওরা কিছু বুঝে ওঠার আগে তড়িৎ গতিতে তার ব্লাউজের পেছনের ফিতার বাঁধনটা খুলে দিল সে। বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল ওরা। আরশাদ এসব কি করছে তার সঙ্গে? যতবারই ওরা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে ততবারই আরশাদ এসে এলোমেলো করে দেয় তাকে।
অথচ অরার মনে হয় সে ঠিক এভাবে এলোমেলো হয়ে থাকতে চায় আজীবন। অরা আরশাদের দিকে ঘুরে কম্পিত স্বরে বলল। ঘুমোবেন না? আরশাদ ভ্রু কুঁচকে বলল। আবারও আপনি? আমি কিন্তু গিয়ে কথার কাছে নালিশ করব। অরা হতবাক গলায় বলল। এখন সত্যি সত্যি তুমি ডাকতে হবে? তখন তো কথা ছেলে মানুষের সঙ্গে না পেরে উঠে আমি। এসব কোনো কথা চলবে না মিসেস হক। একবার যখন তুমি ডেকে ফেলেছো তখন তো আর আপনিতে ফিরতে দেওয়া যাবে না। আরশাদের মুখে মিসেস হক ডাকটা শুনে অরার কি যে ভালো লাগলো। একটু একটু করে নিজের অধিকারটা তাহলে সে প্রতিষ্ঠা করেই ফেললো আরশাদ হকের জীবনে। অরা আরশাদকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে বলল। আপনি জানেন না আমার কত লজ্জা করে। আরশাদ অরার চুলে হাত ডুবিয়ে বলল। আহারে আমার লজ্জাবতী বউটা, এইসব লজ্জা টজ্জা এবার ঝেড়ে ফেলে তো ওরা। আমার কাছে লজ্জা কিসের? কিছুক্ষণ চুপ করে থেকে অরা বলল। একটা কথা বলি। হাসি মুখে চুপ করে রইল অরা। যখন সে ম্যানেজার ছিল আরশাদের তখন মনে হতো হুট করে বসকে কোনো একটা কথা বলে বেয়াদবির লক্ষণ। তাই কিছু বলার আগে অনুমতি নেওয়ার অভ্যাস তার পুরনো দিনের। আরশাদ বলল। বলো। আমার না শাড়ি পরতে ঘুমোতে খুব অসুবিধা হয়। আরশাদ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল। ঠিক আছে, আজকে ঘুমানোর আগে তোমাকে আমার টি শার্ট পরিয়ে দেবো। অরা চমকে উঠে তাকালো আরশাদের দিকে। এই গম্ভীর ছেলেটা কিনা ভেতরে ভেতরে এত অসভ্য ছিল, সাংঘাতিক ব্যাপার। অরার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে হেসে ফেলল আরশাদ। মেয়েটাকে কথায় কথায় লজ্জা পাইয়ে দিয়ে তার দারুণ লাগে। আরশাদ ঠোঁটের হাসিটা বজায় রেখে বলল। যাও চেঞ্জ করে এসো। চেঞ্জ করে সাদা একটা সালোয়ার কামিজ পরে এলো অরা। সাদা রঙের নিজস্ব একটা ভাষা আছে। এই রং মানুষের স্নিগ্ধতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। অরাকে এরূপে দেখে নতুন করে মুগ্ধ হলো আরশাদ। অরা বিছানার উপর বসতে বসতে বলল। কাল কখন উঠবেন আপনি? আরশাদ বিরক্ত গলায় বলল। আবারও আপনি আগে শুরু করলে? অরা অসহায় গলায় বলল। কাল থেকে তুমি ডাকবো, প্রমিস। কেন, আজকে কি সমস্যা? এভাবে হুট করে কাউকে তুমি ডাকা যায় নাকি? আরশাদ হুমকির স্বরে বলল। ঠিক আছে, কালকে থেকে মনে থাকে যেন। কখন উঠবেন বললেন না তো? 7টায়। এত সকালে? 9টা থেকে মিটিং স্টার্ট। একসঙ্গে কতগুলো স্ক্রিপ্ট যে শুনতে হবে কালকে। মানুষের কাছে আগে শুনতাম প্রডিউসারের অনেক যন্ত্রণা, এখন প্রডিউসার হওয়ার আগেই তা হারে হারে টের পাচ্ছি। ওরা আগ্রহ নিয়ে বলল। আচ্ছা, কাল যে স্ক্রিপ্টগুলো পছন্দ করবেন সেগুলোই কি সিনেমা বানানোর জন্য ফাইনাল? না, প্রাথমিকভাবে সিলেক্ট করব, তারপর সেই স্ক্রিপ্টগুলো তুমি আর আমি একসঙ্গেই পরে ফাইনালাইজড করব। ওরা হতবিহ্বল কণ্ঠে বলল। আমি? হ্যাঁ, সিইও হয়েছো আর এই কাজটা করবে না? এরপর থেকে তো সবগুলো স্ক্রিপ্ট বাছাই তোমাকে করতে হবে। আমাদের প্রোডাকশন হাউসে প্রচুর স্ক্রিপ্ট জমা পড়বে, আর তুমি তো আমার টেস্টের খুব ভালো করে জানো যে গল্পগুলো আমার টেস্টের সঙ্গে যাবে সেগুলো সিলেক্ট করবে। আর কি কি করতে হবে আমায়? আরশাদ সুন্দর করে গুছিয়ে বলল। স্ক্রিপ্ট পছন্দ করার পর থেকে সিনেমা রিলিজ পর্যন্ত প্রসেসটা অনেক লম্বা। তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তদারকি করতে হবে। সিনেমার কাস্টিং, লোকেশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট, এরপর শুটিং শুরু হওয়ার পরপরই ঠিকঠাক মতো চলছে কিনা, সেটা কোনো সমস্যা হচ্ছে কিনা। তুমি তো জানোই একটা সেটে হাজার ঝামেলা লেগেই থাকে। শুটিংয়ের পর এডিটিং, ডাবিং এসব ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তারপর রয়েছে প্রমোশনের দায়িত্ব, আর সব থেকে বড় কথা বাজেট সামলানো। খুবই তীক্ষ্ণভাবে তোমাকে বাজেট করতে হবে। আর আমি জানি আমার টাকাগুলো তুমি পানিতে ফেলতে দিবে না। আপনার ম্যানেজার হওয়ার আগে তো আমি কিছুই পারতাম না, ট্রেনিং পেয়ে পেয়ে শিখেছি। এবার আমাকে কে শেখাবে? এবার ট্রেনিং পাবে। আর ভেবো না, এসব কাজগুলো তোমাকে একা করতে হবে। তোমাকে হেল্প করার জন্য আমাদের বিশাল টিম রয়েছে। তাছাড়া আমি তো সবসময় আসি। ওরা আগ্রহে উজ্জ্বল হয়ে বলল। জানেন, আগে না এই ব্যাপারটা নিয়ে আমার খুব ভয় লাগতো, কিন্তু যত দিন যাচ্ছে ততই আমার এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আরশাদ অন্যরকম গলায় বলল। আর আমার এক্সাইটমেন্ট কি হবে? চুপ করে রইল। তার চোখ দুটো আটকে আছে আরশাদের চোখের দিকে। চোখে চোখে যেন মনের মাঝে জমে থাকা অজস্র ভালোবাসার আদান প্রদান করছে তারা। ওরা তার দৃষ্টি সরিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওই চোখ দুটোর দিকে তাকালে যে কারোরই নেশা হয়ে যাওয়ার কথা। আরশাদ আচমকাই হ্যাচকা টান দিয়ে নিজের বুকে এনে ফেললো অরাকে। আবারও হারিয়ে যেতে শুরু করেছে ওরা। একটু একটু করে হারিয়ে যাচ্ছে আরশাদের মাঝে সত্যিকারের পৃথিবীর সঙ্গে, যেন তার কোনো যোগাযোগ নেই। আরশাদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঠোঁটের স্পর্শ দিল অরার ঠোঁটে। অরা শক্ত করে খামচে ধরল আরশাদের টি শার্ট। আরশাদের ভালোবাসাময় জগতের দুয়ার আবারও খুলে গেছে তার জন্যে, যে জগৎকে না করার কোনো উপায় তার নেই।
সারা দুনিয়ার চোখে সুপারস্টার আরশাদ হক। তাকে এক পলক নিজ চোখে দেখার জন্য মানুষ চিরকাল অপেক্ষা করে থাকে, অথচ সেই আরশাদ নিজ বাড়িতে এক ফোঁটাও পাত্তা পাচ্ছে না। এখানে তো আর সে কোনো সুপারস্টার নয়, বাড়ির বড় ছেলে, তাই কাজকর্মের সকল ভার এসে পড়েছে তার উপরে। এই মুহূর্তে বাঁশের একটা মইয়ের উপর দাঁড়িয়ে এসে। এ বাড়িতে নির্দিষ্ট কোনো স্টোর রুম নেই, জিনিসপত্র স্টোর করে রাখার জন্য প্রতিটা ঘরের সিলিংয়ে ছোট ছোট ঘর আছে। কার মাথা থেকে যে এমন উদ্ভট বুদ্ধি এসেছে কে জানে। যে উদ্ভট স্টোর রুম বানিয়েছে তার উপর তো রাগ লাগছে, তার থেকেও বেশি রাগ লাগছে মায়ের উপর। আরশাদের মা না জানি কি মনে করে রাজ্যের সব হাড়ি পাতিল জমিয়ে রেখেছেন এখানে। হারিয়ে নামিয়ে দেওয়ার দায়িত্ব এসে পড়েছে বেচারা আরশাদের উপর। তার শরীরটা মোয়ের উপরে আর মাথায় স্টোর রুমের ভিতরে। একে তো অন্ধকার, তার উপরে আবার চারিদিকে মাকড়াসার জাল। বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে আরশাদের। মইটা নিচ থেকে ধরে রেখেছে আরশাদের ছোট মামার সব থেকে ছোট ছেলে আকাশ। তাকে মই ধরে রাখতে বলা হয়েছে যাতে আরশাদ ব্যালেন্স হারিয়ে না পড়ে যায়, কিন্তু সে নিজেই মইটাকে এমনভাবে কাঁপাচ্ছে আরশাদের মনে হচ্ছে সে এক্ষুনি পড়ে যাবে। আরশাদ ধমকে সুরে বলল, এই ছাগল ঠিক করে ধর। ঠিক করেই তো ধরেছি ভাইয়া। আকাশ আহত গলায় বলল। আরও একবার স্টোর রুমে বিরক্ত ভঙ্গিতে চোখ বুলালো আরশাদ। এরপর অসহায় গলায় উচ্চস্বরে বলল, মা পাচ্ছি না তো। সেলিনা হক নিচ থেকে অবাক গলায় বলল, না পাবার কি আছে, সব থেকে বড় হাড়িটা তো সামনেই রেখেছি। আশফিয়া পাশের ঘরে যাচ্ছিল। মা ছেলের কথোপকথন কানে আসায় থেমে দাঁড়িয়ে ফুর্তির স্বরে বলল, সামনে রাখলে কি আর পেছনে রাখলেই কি, ওর চোখে কিছুতেই পড়বে না। তোমার ছেলের তো মা গুড ফর নাথিং। রাগে বিরক্তিতে দাঁতে দাঁত চেপে রইল আরশাদ। মহারাগী আরশাদ হককে এমন কথা বলার সাহস এই পৃথিবীতে কারো নেই। তবে এই বাড়িতে বাইরের পৃথিবীর কোনো নিয়ম চলে না। নিজের উপরে রাগটা সব থেকে বেশি হচ্ছে আরশাদের। কেন যে বিয়ে করতে এসেছিল এখানে? আরশাদের বিয়ের প্রস্তুতি চলছে 2 মাস ধরে। 1 মাস আগে আশফিয়া দেশে ফেরে, তারপর থেকে মূলত আসল প্রস্তুতি শুরু হয়। তাদের কাজিনদের বিশাল একটা দল আছে। দীর্ঘদিন কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই। আরশাদের নির্দেশনে সকলকে এক করে আসফিয়া। আরশাদের সিলেটের বাড়িতে আজ উৎসব মুখরতা বিরাজ করছে। কাল আরশাদ অরার গায়ে হলুদ। কাজিন দলের মেয়েরা বাড়ির উঠানে লাউড স্পিকারে গান বাজিয়ে নাচ প্র্যাকটিস করছে। নাচে কাল ছেলেদের হারিয়ে দিতে হবে তো। যদিও ছেলেদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা এমনিতেই হেরে যাবে। কেউ প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না, সবাই ব্যস্ত কোনো না কোনো কাজে। কেউ ঘর সাজাচ্ছে, কেউ বাজারের ব্যাগ নিয়ে ছুটে বাজারে যাচ্ছে, আবার কেউ আকাশের মতো মই ধরে দাঁড়িয়ে আছে। আরশাদের খালা এবং 2 মামির দখলে রান্নাঘরটা। মামারা ব্যস্ত ডেকোরেটরের লোকদের সামলাতে। পুরো বাড়িটা আজ মরিচ বাতিতে মুড়ে দেওয়া হবে। আরশাদের খালু এবং বড় চাচা তার তদারকি করছে। পরিবারটার সঙ্গে একেবারে মিশে গেছে সীমা। তার একমাত্র বান্ধবী এ বিয়ে, আর সে থাকবে না তা তো হয় না। সীমা এ বাড়িতে পা রাখতেই সকলের প্রিয় হয়ে গেছে। সেলিনা হক তো তার সঙ্গে পরিচয়ের 1 ঘন্টার মাথায় তুলে নেমে এসেছেন। তাকে কেউ বাইরের মেয়ে মনে করছেন না, একেবারে ঘরের মেয়ের মতো তাকে কাজের মাঝে ব্যস্ত রাখছে। মূল বাড়ির পেছনে বাংলা ঘর, সেটা মেয়েদের জন্য বরাদ্দ। পুরুষ মানুষের প্রবেশ সেখানে কঠোরভাবে নিষিদ্ধ। পুরুষ মানুষ বলতে আরশাদ। অরাকে বাংলা ঘরে রাখা হয়েছে, বের হতে দেওয়া হচ্ছে না। আরশাদের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। গায়ে হলুদের আগে সে কিছুতেই অরার সঙ্গে দেখা করতে পারবে না। কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে সেরে ফেলার এটাই শাস্তি। একের পর এক কাজ, তার উপরে 2 দিন ধরে প্রিয়তমা বউয়ের মুখটা না দেখা। যে আরশাদ অরাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, 2 দিন পেরিয়ে যাওয়ার পর ভেতরে ভেতরে সে পাগল হয়ে যাচ্ছে। আবারও মনে হলো কেন যে বিয়ে করতে এসেছিল এখানে। সীমা বাংলা ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।